হ্যালো, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন? হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? হ্যালো, জি, শোনা যাচ্ছে। তো আজকে আমাদের রমজান মাস উপলক্ষে ফ্রি ট্রেনিং তৃতীয় ক্লাস। সবাইকে স্বাগতম। আজকে ক্লাসের টপিক হলো কার্বন ফুটপ্রিন্ট অ্যাসেসমেন্ট। কার্বন ফুটপ্রিন্ট সম্পর্কে আমরা আজকে বিস্তারিত যতটুকু পারা যায় জানার চেষ্টা করব। তো আজকে ফ্রি ট্রেনিংটা প্রেজেন্ট করেছে এমএসসিটি, ম্যানেজমেন্ট সিস্টেম কনসালটেন্সি অ্যান্ড ট্রেনিং। আমার সম্পর্কে আমি মোহাম্মদ মেহেদী হাসান, এক্সিকিউটিভ হিসেবে আছি এনভায়রনমেন্টাল অ্যান্ড সাস্টেনেবিলিটি ডিপার্টমেন্টে এমএসসিটিতে। যেহেতু আমাদের ট্রেনিংটার সময় কম, আপনারা সবাই একটু মিউট করে রাখবেন এবং যদি কোনো প্রশ্ন করার থাকে সেক্ষেত্রে আনমিউট করে কোশ্চেন করতে পারেন এবং একটু সাইলেন্ট জোনে গিয়ে ক্লাসটা করার চেষ্টা করবেন। তো আজকে ট্রেনিং এর যে অবজেক্টিভ গুলো আছে সেগুলো হলো যে আমরা কার্বন ফুটপ্রিন্ট সম্পর্কে জানতে পারবো এবং কার্বন ফুটপ্রিন্টের যে উৎসগুলো আছে উৎসগুলো জানতে পারবো এবং কার্বন ফুটপ্রিন্টের কিভাবে পরিমাপ করা হয়, ক্যালকুলেশন করা হয় সে সম্পর্কেও জানতে পারবো এবং কার্বন ফুটপ্রিন্ট কিভাবে রিডিউস কমানো যায় সেক্ষেত্রেও আমরা জানতে পারবো এবং গভর্নমেন্ট বা আমাদের বিজনেস ক্ষেত্রে কিভাবে আমরা এর অবদান রাখতে পারি সেসব বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। তো আমাদের মূল বিষয় হলো যে কার্বন ফুটপ্রিন্ট। কার্বন ফুটপ্রিন্ট ফুটপ্রিন্ট বলতে যে আমাদের প্রতিটা পদক্ষেপ, অর্থাৎ প্রতিটা পদক্ষেপে আমরা কি কি ভাবে যে আমরা ইমিশন হচ্ছে, অর্থাৎ আমরা জিএইচজি বা কার্বনটা উৎপন্ন হচ্ছে, এটাই মূলত ফুটপ্রিন্ট। কার্বন ফুটপ্রিন্ট হলো কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কার্যক্রমের ফলে যে পরিমাণ বা গ্রিন হাউস গ্যাস নিঃসৃত হয়, এটাই মূলত কার্বন ফুটপ্রিন্ট। এটুকু আমরা বুঝতে পারছি। জি, জি, জি। তো এখন আমরা আসি যে তার যে গ্রিন হাউস গ্যাসের যে গ্যাসগুলো আছে এগুলার প্রধান উৎসগুলা কি কি, কোথা থেকে উৎপন্ন হয় বেশি, কোন কোন গ্যাসগুলা সে সম্পর্কে জানবো। প্রথমে আসলাম যে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড মূলত যে কলকারখানা আছে, কলকারখানা থেকে বেশি উৎপন্ন হয় সেগুলো মূলত ডিজেল বা যে গ্যাস, ন্যাচারাল গ্যাস আছে যেগুলো পোড়ানোর ফলে সব থেকে বেশি কার্বন ডাই অক্সাইড কলকারখানা থেকে উৎপন্ন হয়। এরপরে আসি যে মিথেন। মিথেন মূলত যে আহ, আমাদের যে এগ্রিকালচার বা যে গবাদি পশু আছে ওরা যে খাবার খায় সেখান থেকেও মিথেন উৎপন্ন হয় এবং আহ, আমাদের যে গবাদি পশুর যে বর্জ্য আছে ওটা থেকেও মিথেন উৎপন্ন হয়। এর ফলে তারপরেও আমাদের যে এগ্রিকালচারের যে ওয়েস্ট গুলা থাকে ওগুলা উম, এক জায়গায় কিছুদিন রেখে দিলে ওখান থেকেও মিথেন উৎপন্ন হয়। এরপর হলো নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড মূলত সার কলকারখানা থেকে উৎপন্ন হয় এবং যেগুলো ইন্ডাস্ট্রি প্লাস্টিক তৈরি করে সেখান থেকেও নাইট্রাস অক্সাইড উৎপন্ন হয়। ফ্লোরিনেটেড গ্যাস হলো যে ফ্রিজ, এসি এগুলা থেকে, এগুলা লিকেজ থেকে যে গ্যাসটা বায়ুমণ্ডলে ছড়াই পড়ে সেটাই মূলত আহ ছড়ানোর ফলে যে পরিমাণ যে গ্রিন হাউসে ক্ষতি করে, অর্থাৎ আমাদের গ্রিন হাউস গ্যাস উৎপন্ন করে সেটাই হলো ফ্লোরিনেটেড গ্যাস। তো আমরা গ্রিন হাউস গ্যাসের উৎস গুলা সম্পর্কে বুঝতে পারছি। জি, জি, কারো কোশ্চেন দেখলে জানাবেন। বুঝতে পারছি। এরপর হলো যে আমাদের
আমাদের দৈনন্দিন জীবনের যে কার্যকলাপের ফলে যে মেইন কারণগুলো থাকে, তার ফলে যে আমাদের কার্বন ডাই অক্সাইড বা গ্রিন হাউস গ্যাস উৎপন্ন হয়, তার মধ্যে অন্যতম হলো যে এনার্জি প্রোডাকশন। সে আমাদের এনার্জি উৎপন্নের ক্ষেত্রে হিউজ পরিমাণ কয়লা, গ্যাস এবং তেল প্রয়োজন হয়। যখন এগুলা পোড়ানোর ফলে যে এনার্জি উৎপন্ন হয়, তখন অনেক পরিমাণ কার্বন ডাই অক্সাইড বা গ্রিন হাউস গ্যাস উৎপন্ন হয়। এরপর হলো ট্রান্সপোর্টেশন। আমরা যে যাতায়াত করি, যে কার, বাস বা প্লেন বলেন, এগুলা অবশ্যই সবগুলো জ্বালানিতে চলে, এবং জ্বালানি ইউজ করার কারণে ওখান থেকে জিএজি উৎপন্ন হয়। এরপর হলো ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে, যেমন আহ, অনেক পরিমাণ সিমেন্ট আছে, সিমেন্ট ফ্যাক্টরি, স্টিল ফ্যাক্টরি, কেমিক্যাল, যেগুলা ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে যে উৎপন্ন হয়। এরপর এগ্রিকালচারের ক্ষেত্রে যেমন আমরা যখন ল্যান্ডফিল বা জমি চাষ করি, তখন আমাদের ওখান থেকে যে মেশিনের মাধ্যমে আমরা জমিটা চাষ করি, ওটাও জ্বালানিতে চলে, যার কারণে ওখান থেকেও গ্রিন হাউস গ্যাস উৎপন্ন হয়। এরপর আসছে যে ওয়েস্ট। ওয়েস্ট মূলত আমরা যে ফ্যাক্টরি থেকে যে ওয়েস্টটা উৎপন্ন হয়, এটা একটা নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া হয়, এবং এটা যে কোনো মাধ্যমে নিয়ে যাওয়া হয়। এই মাধ্যমটা অবশ্যই তেল বা গ্যাসে যায়, যার কারণে ওখান থেকেও গ্রিন হাউস গ্যাস উৎপন্ন হয়, এবং যে ওয়েস্ট গুলো আছে, ওয়েস্ট গুলা পুরানোর ফলেও গ্রিন হাউস গ্যাস উৎপন্ন হয়। এরপরে আসি যে ডিরেক্ট এবং ইনডিরেক্ট ইমিশন। ডিরেক্ট ইমিশন বলতে কি বোঝায়? ডিরেক্ট ইমিশন বলতে হলো যে আহ, নিজেদের কর্মকাণ্ড, অর্থাৎ নিজেদের কর্মকাণ্ডের ফলে যে গ্রিন হাউস গ্যাস উৎপন্ন হয়, সেটাই মূলত হলো ডিরেক্ট ইমিশন। সেক্ষেত্রে হতে পারে যে কোম্পানির যে ডিজেলের মাধ্যমে যে আমরা জেনারেটর ইউজ করি বা বয়লার ইউজ করি, এরপর হলো কোম্পানির যে ভেহিকল গুলো আছে, সেগুলোও তেলের মাধ্যমে যে চলাচল করে, যার কারণে ওখান থেকে যে ইমিশনটা হয়, ওটা মূলত ডিরেক্ট ইমিশন ধরা হয়। এরপর হলো ইনডিরেক্ট ইমিশন। কি ইনডিরেক্ট ইমিশন হলো যে আমরা নিজে ইমিশনটা করতেছি না, কিন্তু ইমিশনের ফলে, অর্থাৎ যার মাধ্যমে আমরা যে ফলটা পাচ্ছি বা ফলটা আমরা ভোগ করতেছি, এটাই হলো ইনডিরেক্ট ইমিশন। যেমন হতে পারে যে ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি আমরা নিজেরা উৎপন্ন করি না, একটা নির্দিষ্ট স্থানে উৎপন্ন হয়, কিন্তু আমরা ওটার ফল ভোগ করতেছি, অর্থাৎ ইনডিরেক্টলি আমরা ওটারও জিএসজি এমিশনের সাথে জড়িত। ডিরেক্ট এবং ইনডিরেক্ট এমিশন আমরা বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। এরপর হলো কার্বন ফুটপ্রিন্টের ক্ষেত্রে আমরা তিনটা স্কোপ ধরা হয়: স্কোপ 1, স্কোপ 2 এবং স্কোপ 3। কার্বন ফুটপ্রিন্টের ক্যালকুলেশনের ক্ষেত্রে এই তিনটা স্কোপ খুবই গুরুত্বপূর্ণ, এবং নির্ণয় করাও খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে স্কোপ 1 হলো ডিরেক্ট ইমিশন। একটু আগে বললাম যে ডিরেক্ট ইমিশন হলো যে নিজস্ব ভাবে যে আমরা ইমিশন করতেছি। যেমন ফ্যাক্টরিতে যে জেনারেটর, বয়লার আছে, যে ভেহিকল গুলো আছে, এগুলার মাধ্যমে যে ইমিশনটা হচ্ছে, এটা ডিরেক্ট ইমিশন, এবং এটা স্কোপ 1 এর মধ্যে পড়ে। আহ এবং স্কোপ 2 হলো ইনডিরেক্ট ইমিশন। ইনডিরেক্ট ইমিশন মূলত হলো যে আমরা ইলেকট্রিসিটি বা অন্য কোম্পানি থেকে আমরা যে হিটিং বা কুলিং গুলা নিয়ে ইউজ করি, সেটা হলো মূলত ইনডিরেক্ট ইমিশন। এরপর হলো স্কোপ 3। স্কোপ 3টা হলো যে প্রতিষ্ঠানের ভ্যালু চেনে সংগঠিত পরোক্ষ গ্রিন হাউস গ্যাস নিঃসরণ, যা সরাসরি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ না থাকলেও প্রতিষ্ঠানের কার্যক্রমের সাথে জড়িত থাকে। আহ এটা হতে পারে যেমন ওয়েস্ট ডিসপোজাল। যেমন ফ্যাক্টরি থেকে আমরা যে ওয়েস্টটা এক জায়গা থেকে আরেকখানে নিয়ে যাই, এই দূরত্বটা হলো মূলত স্কোপ 3 এর মধ্যে পড়ে। এই দূরত্বের মধ্যে যে ইমিশন হচ্ছে, এটাই হলো স্কোপ 3 এর মধ্যে পড়ে। এবং আমাদের কোম্পানির পারপাসে যখন কোথাও ট্রাভেল বা অন্য দেশে যাওয়া হয়, তখন প্লেনে করে বা যে গাড়িতে করেই যায়, তখন যে জ্বালানিটা ইউজ করা হয় বা জ্বালানিটা ইমিশন করা হয়, এটাই হলো জিএইচজি ইমিশন, বা এটা আমরা স্কোপ 3 ধরতে পারি। স্কোপ 1, 2, 3 বুঝতে পারছি? হ্যালো? জি জি জি, বুঝতে পারছি।
আচ্ছা, গ্রিন হাউস গ্যাস পরিমাপের ক্ষেত্রে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো যে আমাদের যে খুঁজে বের করতে হবে যে আমরা কোথা থেকে আসলে কার্বন ফুটপ্রিন্টটা অ্যাসেসমেন্ট করব, অর্থাৎ কোনগুলা বিষয় থেকে বা কোনগুলা আমাদের গ্রিন হাউসের সাথে জড়িত। প্রথমে এই বিষয়গুলো আমাকে খুঁজে বের করতে হবে। এরপর হলো এই বিষয়গুলো খুঁজে বের করার পর আমাদের এখান থেকে ডাটা কালেক্ট করতে হবে। ডাটাগুলা যেমন ইলেকট্রিসিটি বিল, ফুয়েল কনজাম্পশন এবং ট্রাভেল রেকর্ড। যে এই রেকর্ড গুলা হয়তো বা 6 মাসেরও হতে পারে, 1 বছরও হতে পারে। এই রেকর্ড গুলা কালেক্ট ভালোভাবে কালেক্ট করতে হবে, কারণ এইগুলা যদি ভুল হয় তাহলে আমাদের যে মিশনের যে রেজাল্টটা আছে রেজাল্টটা এলোমেলো হয়ে যাবে। এরপর আমরা যে ডাটা কালেক্ট করলাম, ডাটা কালেক্ট করার পর এগুলো আমাদেরকে ইমিশন ফ্যাক্টরে ফেলাতে হবে। অর্থাৎ ইমিশন ফ্যাক্টরে যদি আমরা নিয়ে গিয়ে গুণ করি তাহলে আমাদের ক্যালকুলেট করে টোটাল ফুটপ্রিন্টটা বের হয়ে আসবে। আমরা এরপর কিছু উদাহরণ দেব বা এক্সাম্পলের মাধ্যমে দেখাবো যে কিভাবে ক্যালকুলেশন করা হয়। তো এখানে আছে যে আমরা একটা এক্সাম্পল দেখাতে পারি যে কোনো ফ্যাক্টরিতে বছরে বা 6 মাসে 25,000 লিটার ডিজেল কনজাম্পশন করছে। তাহলে 25,000 25,000 লিটার যখন ডিজেল কনজাম্পশন করছে তাহলে এর কার্বন ফুটপ্রিন্ট কত আসে এটা বের করবো। তাহলে সেক্ষেত্রে এখানে দেয়া আছে দেখেন ইমিশন ফ্যাক্টর হলো 2.68 পার কেজি, অর্থাৎ 1 লিটার ডিজেলের জন্য 2.68 কার্বন ডাই অক্সাইড ইমিশন হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমাদের যদি 25,000 লিটার হয় তাহলে 2.68 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আমাদের 1 বছর বা 6 মাসের টোটাল টোটাল যেটা বা বের হয়ে আসবে সেটা হলো কেজিতে। যখন কেজিতে আসবে তখন আমরা কেজি থেকে টনে কনভার্ট করব। তো ক্যালকুলেশনটা কি সবাই বুঝতে পারছেন? আরেকবার বুঝাইলে ভালো হয়। ওকে, আমাদের ফ্যাক্টরিতে ডিজেল ইউজ করা হয়। তাহলে যদি আমরা 6 মাসের হিসাব করি যে আমাদের 6 মাসে ফ্যাক্টরিতে 25,000 লিটার ডিজেল ইউজ করা হয়েছে, তাহলে 25,000 লিটারে কতটুকু আমাদের কার্বন ডাই অক্সাইড তৈরি ইমিশন আছে। তাহলে এখানে জিএইচজি প্রোটোকল অনুযায়ী যে 2.68 এটা হলো ইমিশন ফ্যাক্টর। যে 1 লিটার ডিজেল কনজাম্পশনের কারণে 2.68 জিএইচজি উৎপন্ন হচ্ছে। তাহলে আমাদের যেহেতু 6 মাসে 25,000 লিটার, তাহলে 25,000 লিটারের জন্য তাহলে কতটুকু জিএইচজি উৎপন্ন হয়। তাহলে 25,000 লিটারের জন্য যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের যে ইমিশন ফ্যাক্টর আছে 1 লিটারে 2.68, তাহলে এটারে যদি আমরা 25,000-এর সাথে গুণ করি তাহলে আমাদের টোটাল কেজিতে চলে আসবে। তাহলে কেজিকে আমরা টনে নিয়ে আসবো। এবং এটা শুধু ডিজেলের ক্ষেত্রে ইমিশন ফ্যাক্টরটা 2.68, ইলেকট্রিসিটির ক্ষেত্রে অন্য হতে পারে, ন্যাচারাল গ্যাসের ক্ষেত্রে অন্য হতে পারে। বুঝতে পারছি টুক? বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন আমরা ইমিশন ফ্যাক্টর গুলো দেখবো যে কোন কোন ক্ষেত্রে আমরা কি পরিমাণ ইমিশন ফ্যাক্টর আছে। এটা অবশ্যই বয়লার জেনারেটর যে আমরা ফুয়েল যে ইউজ করি বা যে ফুয়েল কনজাম্পশন হয় সেটার ক্ষেত্রে আমাদের ইমিশন ফ্যাক্টর হলো 2.68 কেজি। তো এটাকে আমরা যদি এই যে 25,000 লিটার বললাম যে এটা 25,000 লিটারের সাথে যদি আমরা গুণ করি তাহলে আমাদের ইমিশন ফ্যাক্টর দাঁড়ায় 67,000 কেজি। এটাকে আমরা যদি 1,000 দ্বারা ভাগ করি তাহলে আমাদের টনে আসবে, তখন আসবে 67 টন। আর এক্ষেত্রে যদি বয়লার স্টিম যে আছে এগুলা যদি আমরা ন্যাচারাল গ্যাসের মাধ্যমে ইউজ করি, যে ন্যাচারাল গ্যাসের মাধ্যমে এগুলা পরিচালনা করি, সেক্ষেত্রে ইমিশন ফ্যাক্টর আসবে 1.9 কেজি। অর্থাৎ প্রতি 1 মিটার কিউব ন্যাচারাল গ্যাসের ক্ষেত্রে 1.9 কেজি কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে। এরপর হলো গ্রিড ইলেকট্রিসিটি কনজাম্পশন, অর্থাৎ ইলেকট্রিসিটি যেগুলো আমরা নিয়ে থাকি সেক্ষেত্রে আমাদের ইমিশন ফ্যাক্টর দাঁড়াবে 0.67 কেজি।
অর্থাৎ প্রতি কিলোওয়াটে 0.6 কেজি কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে। এরপর রেফ্রিজারেটর যেগুলো আছে, এসি আছে, চিলার আছে, এগুলাতে যদি লিকেজ হয়, লিকেজ হওয়ার ফলে যে গ্যাসগুলা বায়ুমণ্ডলে ছড়ায় পড়ে, সেক্ষেত্রে ইমিশন ফ্যাক্টর দাঁড়ায় 2088 GWP। অর্থাৎ এটা হলো একটা গ্যাসের ক্ষেত্রে, অর্থাৎ HFC 410A, এটার ক্ষেত্রে ইমিশন ফ্যাক্টর হলো 2088 GWP। আর এটা যদি অন্য গ্যাস হয় তাহলে এই ইমিশন ফ্যাক্টরটা সেম হবে না, ওটার জন্য আলাদা ইমিশন ফ্যাক্টর আছে। এরপর হলো যে পার্সেস ফ্যাব্রিক বা প্যাকিং যে ম্যাটেরিয়ালস গুলো আছে, এগুলা আমরা এক এক জায়গা থেকে নিয়ে আসি। যখন অন্য একটা জায়গা থেকে আমরা ক্রয় করে নিয়ে আসি, তখন কি পরিমাণ নিয়ে আসি এটার মাধ্যমে আমাদের যে যে গাড়িতে বা যেখানে আমরা নিয়ে আসি এটাতে তো ইমিশন হচ্ছে। এই ইমিশনটা পরিমাপ করার জন্য আমাদের যে ফেব্রিকের যে টন, কত টন আমরা নিয়ে আসলাম, এটার ইমিশন ফ্যাক্টর হলো 2.5 প্রতি টন। অর্থাৎ প্রতি টনের জন্য 2.5 কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে। এরপর হলো আউটবাউন্ড ট্রান্সপোর্টের ক্ষেত্রে, যখন আমাদের একটা ফিনিশ গুডস মানে গার্মেন্টস এর প্রোডাক্টের ফিনিশ গুডস তৈরি হলো, আমরা যখন এটা বাইরের কাছে হ্যান্ড ওভার করবো, সেক্ষেত্রে আমাদের প্রথমে হলো যে আমরা কত টন নিয়ে যাচ্ছি, পরিমাপটা সাথে কত দূরত্ব, অর্থাৎ কত দূরে আমরা জিনিসটা হ্যান্ড ওভার করে দিয়ে আসছি, এটার সাথে আমাদের ইমিশন ফ্যাক্টর হলো 0.12। অর্থাৎ নিজের প্রতি টন এবং যে আহ, এর যে দূরত্বটা আছে এটার সাথে যদি আমরা 0.12 কেজি আমরা যেহেতু গুণ করি, তাহলে আমাদের 4.5 টন ইমিশন ফ্যাক্টর দাঁড়ায়। এরপর হলো যে বিজনেস ট্রাভেল, যে আমাদের বিজনেসের ক্ষেত্রে অন্য দেশে যাইতে হতে পারে, সেক্ষেত্রে আমাদের দূরত্বটা, অর্থাৎ আমরা কত দূর যাচ্ছি, এই দূরত্বটার সাথে যদি আমাদের ইমিশন ফ্যাক্টর 0.15 কেজি গুণ করি, তাহলে আমরা টোটাল ইমিশনটা বের হবে। তো ইমিশন ফ্যাক্টরটা আমরা বুঝতে পারছি। জি, বুঝতে পারছি। এই যে আমরা কার্বন ফুটপ্রিন্টের যে আইডেন্টিফিকেশন থেকে শুরু করে ক্যালকুলেশন এটা করলাম, এটা মূলত আমরা নিজেরা করি না, এটা অবশ্যই কিছু স্ট্যান্ডার্ড মেনে চলতে হয় বা স্ট্যান্ডার্ড অনুসারে করতে হয়। সেই স্ট্যান্ডার্ড গুলো হলো, যার মধ্যে অন্যতম হলো জিএইচজি প্রোটোকল, এরপর আছে আইএসও 14064, আর এরপর হলো সিডিপি। সিডিপিটা মূলত হলো একটা প্ল্যাটফর্ম বা ওয়েবসাইট, যেখানে আপনার ফ্যাক্টরির পুরা ডাটাটা যদি আপনি ওইখানে সাবমিট করেন, তাহলে ওই ওয়েবসাইট থেকে আপনার পুরো কার্বন ফুটপ্রিন্ট এমিশনটা ওনারা বের করে দেবে। এরপর আসি যে আমাদের কার্বন ফুটপ্রিন্ট আমরা অর্গানাইজেশন ভাবে কিভাবে হচ্ছে, বা প্রতিষ্ঠান আর নিজেরা কিভাবে আমরা কার্বন ফুটপ্রিন্ট আমাদের মাধ্যমে হচ্ছে সেটা দেখবো, যে আমরা নিজেরা কিভাবে এর সাথে জড়িত। সেক্ষেত্রে আমরা পার্সোনালি যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে আমরা যে ড্রাইভিং বা আমরা যে গাড়িগুলো ইউজ করি, সেখান থেকে যে ডিজেল যে কনজাম্পশন হয়, ওখান থেকেও যে ইমিশন হচ্ছে, ওটা আমরা নিজেদের জন্যই দায়ী। এরপর হলো ইলেকট্রিসিটি, আমরা যে বাসা বাড়িতে ইলেকট্রিসিটি ইউজ করি, এই ইলেকট্রিসিটি ইউজ করি, এটাও মূলত আমাদের নিজেদেরই মাধ্যমে যে ইমিশন হচ্ছে। এরপর হলো যে বিভিন্ন ধরনের যে খাবার আছে, আমরা যে খাবারগুলো খাই, এগুলা অবশ্যই ল্যান্ডফিল থেকে আসে। ওগুলা প্রসেস বা ওগুলা শুরু থেকে যে পরিমাণ যে উৎপন্ন হয়, এটাও আমরাই দায়ী। এরপর হলো ট্রাভেল, যে হতে পারে যে আমরা কোথাও ভ্রমণ বা কিছু করলাম, এগুলো হলো আমরা নিজেরাই দায়ী জিএর জন্য। আর প্রতিষ্ঠানের হিসেবে যদি আমরা চিন্তা করি, যে প্রতিষ্ঠানের বিভিন্ন যে প্রোডাকশন আছে, যে সাপ্লাই চেইন বা তারা হচ্ছে ওয়েস্ট গুলো জেনারেট করে, এগুলো থেকেও যে কার্বন ফুটপ্রিন্ট নির্গত হচ্ছে।
এরপর হলো যে কিভাবে কার্বন ফুটপ্রিন্ট গ্লোবাল ইম্প্যাক্ট ফেলাইতেছে বা প্রভাব পড়ছে পৃথিবীর উপর। তার মধ্যে অন্যতম হলো যে আমাদের যে ওয়েদার অর্থাৎ টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে। টেম্পারেচার বৃদ্ধির কারণে উত্তর মেরুতে যে বরফগুলো আছে এগুলা গলে যাচ্ছে এবং সমুদ্রের যে তীরবর্তী অঞ্চলগুলো আছে এগুলা হুমকির মুখে পড়ছে বা প্লাবিত হওয়ার সম্ভাবনা হয়েছে। এরপর হলো হঠাৎ করে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আহ এরপর আমাদের যেমন স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছে এয়ার পলিউশন। আহ তারপর হলো তাপমাত্রা বৃদ্ধির ফলে আমাদের অনেক অসুখ বা অনেক শরীরের উপর প্রভাব ফেলছে। তো আমরা প্রত্যেক দিনে কি পরিমাণ বা কোথায় কোথায় আমাদের মাধ্যমে এমিশন হচ্ছে, কার্বন ফুটপ্রিন্ট এমিশন হচ্ছে, আমরা সেটা দেখবো। যে প্রথমে হচ্ছে যে আমাদের ট্রান্সপোর্টেশন, অর্থাৎ আমরা যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য যে গাড়িগুলো ইউজ করি বা বাস ইউজ করি বা এয়ারপ্লেন ইউজ করি এগুলোর মধ্যে আমাদের ইমিশন হচ্ছে। এরপর বাসা বাড়িতে যে ইলেকট্রিসিটি, হিটিং, এয়ার কন্ডিশন যে ইউজ করি এগুলোর মাধ্যমে আমাদের ইমিশন হচ্ছে। এরপর হলো ফুড চেইন যেমন এগ্রিকালচার থেকে যদি শুরু করি, যে আমরা যে ভাত খাই এটা তো ভাত হিসেবে এমনি এমনি আসে না। প্রথমে আমাদের জমিটা চাষ করতে হয়, এরপর এরপর এখানে বীজ দিতে হয়, তারপর পানি দিতে হয়, তারপর আস্তে আস্তে বড় হয়, তারপর প্রসেসের মাধ্যমে আমাদের কাছে চলে আসে। এই যে অল প্রসেসটা হলো, এই অল প্রসেসের মধ্যে যে পরিমাণ যে উৎপন্ন হচ্ছে বা ইমিশন হচ্ছে এটা মূলত আমাদের ফুড চেনের মধ্যেই পড়ে। এরপর হলো ওয়েস্ট জেনারেশনের যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা প্রতিনিয়ত যে খাবার ওয়েস্ট করতেছি, এরপর হলো প্লাস্টিক আছে এবং অন্যান্য যে ম্যাটেরিয়াল গুলো আছে এর মাধ্যমে আমাদের গ্রিন হাউস গ্যাস উৎপন্ন হচ্ছে এবং আমরা এগুলোর সরাসরি দায়ী। এটুকু বুঝতে পারছি? হ্যালো। জি, বুঝতে পারছি। এরপর হলো কার্বন ফুটপ্রিন্ট আমাদের কিভাবে এনভায়রনমেন্ট এবং সোশ্যাল, সামাজিক ভাবে কিভাবে আমাদের ক্ষতি করছে বা প্রভাব ফেলছে আমরা দেখবো। সেক্ষেত্রে হলো ফার্স্টে হলো যে আমাদের যে আবহাওয়ার পরিবর্তন, অর্থাৎ আবহাওয়ার পরিবর্তনের কারণে আমাদের টেম্পারেচার বাড়ছে এবং আমাদের অনেক সময় হঠাৎ করে আহ বৃষ্টি, হঠাৎ করে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং এই ক্লাইমেট চেঞ্জের কারণে আমাদের অনেক প্রজাতি যেগুলো বিলুপ্তির পথে, যা আগে দেখা গেছিল এখন কিন্তু দেখা যাচ্ছে না। এরপর আছে যেমন আহ সমুদ্রের পানির লেভেল বাড়তেছে। এরপর হলো সোশ্যাল, যেমন আমাদের শরীরের যে স্বাস্থ্যের উপর ক্ষতি করতেছে, প্রভাব ফেলতেছে পলিউশন কিভাবে হবে। এরপর হলো ফুড, আমাদের খাবার যে এগ্রিকালচার আছে যেমন ওয়েস্টের কারণে এগুলাও দিন দিন আমাদের শরীরের জন্য ক্ষতিকর হচ্ছে। এরপর হলো যে আমরা যদি অকারণে আমাদের জ্বালানি বলেন, বিদ্যুৎ বলেন বা ওয়েস্ট যদি আমরা অকারণে বেশি বেশি জেনারেট করি, সেক্ষেত্রে আমাদের অবশ্যই অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। কারণ অকারণে কোনো কিছু আমরা যদি ইউজ করি সেটা আমাদের কাজে লাগবে না, কিন্তু আমাদের ঠিকই এর চার্জটা দিতে হবে, যার কারণে এটা আমাদের অর্থনৈতিক ভাবে ক্ষতি। এরপর হলো যে আমরা কার্বন ফুটপ্রিন্ট যে ম্যানেজমেন্ট করবো, এটার লাভ কি আসলে, কেন করবো? এটা হলো যে এনভায়রনমেন্টাল বেনিফিট, যদি আমরা পরিবেশের যে উপকার যদি আমরা পেতে চাই, সেক্ষেত্রে হলো যে আমাদের কি করবে যে অবশ্যই আহ, যে আবহাওয়া আছে এটার যে তাপমাত্রা, ক্লাইমেট চেঞ্জটা কি করবে, কমায় নিয়ে আসবে, অর্থাৎ পলিউশনের পরিমাণ দিন দিন কমায় যাবে এবং আমাদের যে জীব বৈচিত্র্য আছে এই জীব বৈচিত্র্যের উপর প্রভাব কমে যাবে এবং এটাকে আমাদেরকে প্রোটেক্ট করবে।
এরপর হলো আমরা ইকোনমিক ক্ষেত্রে আমাদের কস্ট কমে যাবে, এবং যদি এনার্জি কমে যায় তাহলে আমাদের সেক্ষেত্রে কস্টও কমে যাবে। আর সোশ্যাল বেনিফিটের ক্ষেত্রে আমাদের আমাদের যে শরীরের যে ক্ষতিকর যে শরীরের উপর যে দূষণগুলো প্রভাব ফেলে এগুলো পরিমাণ কমে যাবে, যার কারণে আমরা সুস্থ থাকবো এবং আমাদের অসুখ বিসুখ কম হবে। এবার হলো আমরা কেন কার্বন ফুটপ্রিন্ট কমাবো। প্রথম হলো যে আমাদের এনার্জি যে সোর্স গুলো আছে বা আমরা যেভাবে এনার্জি গুলা ইউজ করি সেক্ষেত্রে আমাদের যেমন আমাদের যে আগের লাইট গুলো আছে এগুলোর তুলনায় এখন যে এলইডি লাইট গুলো আছে এগুলা অনেকটাই বিদ্যুৎ সাশ্রয়ী এবং সুন্দরভাবে আলো প্রদান করে। এরপর আছে যদি আমরা আহ রিনিউয়েবল এনার্জি আমাদের অনেক পরিমাণ আছে যাওয়া অপর্যাপ্ত, যে আমরা এটা যদি আমরা ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমাদের ডিজেল বা যে সোর্স গুলো আছে এগুলোর উপর আমাদের নির্ভরশীলতা কম যাবে। আর সেক্ষেত্রে আমরা যদি সোলার উইন্ড এনার্জি যেগুলো আছে এগুলো যদি ইউজ করি সেক্ষেত্রে আমাদের জন্যই ভালো, সেক্ষেত্রে কার্বনের পরিমাণটাও কমে যাবে। এরপর হলো ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমরা যদি সব সময় যে ইলেকট্রিক বা ডিজেল চালিত যে যানবাহন গুলো আছে এগুলা ইউজ না করে আমরা যদি কিছু একটু সামান্য জায়গা আছে আমি যাব, এটা যদি আমরা হেঁটে যাই সেক্ষেত্রে আমার কিন্তু ইমিশন হচ্ছে না, কিন্তু ওই জায়গাটুকু যদি আমরা কোনো ট্রান্সপোর্ট ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের ইমিশন হচ্ছে। এরপর আমরা যদি সাইকেল ইউজ করি সেক্ষেত্রে আমাদের ইমিশন হচ্ছে না। তো আমাদের এমিশন কমাতে গেলে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এরপর হলো রিসাইকেলিং। আমাদের যে পণ্যগুলো আছে বা যে ওয়েস্ট গুলো আছে যেগুলা যদি আবার রিউজ করি বা যেগুলা আছে ওগুলা থেকে আমরা নতুন পণ্য তৈরি করি বা ওগুলা আবার ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের ইমিশন কমে যাবে। এরপর হচ্ছে যে আমরা কিছু নিয়ম বা আমাদের গভর্নমেন্ট বা আমরা নিজেরাই যদি কিছু রুলস বা ফলো করি সেক্ষেত্রে আমাদের যে বেনিফিট গুলো আছে সেক্ষেত্রে যে গভর্নমেন্টের ক্ষেত্রে যদি কিছু রুলস করে ফ্যাক্টরির ক্ষেত্রে যে তাদের অবশ্যই সাস্টেনেবিলিটি গ্রহণ করতে হবে বা রিনিউয়েবল এনার্জি ইউজ করতে হবে, সেক্ষেত্রে আমাদের কিন্তু গ্রিন হাউস গ্যাসের পরিমাণ কমে যাবে বা আমাদের ইমিশনের পরিমাণটা কমে যাবে। এরপর হলো যে আমাদের যে কলকারখানাগুলো আছে সেগুলা কার্বন ইমিশন কমানোর জন্য যে উন্নত প্রযুক্তি বা উন্নত মেশিন, বিভিন্ন ধরনের এলইডি লাইট বা ফ্যান যেগুলো আছে এগুলো যদি আমরা ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমাদের আহ গ্রিন হাউস গ্যাসের পরিমাণটা কমে যাবে। এরপর হলো আমরা ব্যক্তিগতভাবে যদি আমাদের যদি আমরা যে ট্রান্সপোর্ট বা এনার্জি কনজাম্পশন এগুলো যদি আমরা ডেইলি লাইফে আমরা যদি কমাই নিয়ে আসি সেক্ষেত্রে আমাদের ইমিশনের পরিমাণটা কমে যাবে, এবং আমরা যদি আমাদের নিজেরাই যদি সাস্টেনেবিলিটি প্র্যাকটিস করি সেক্ষেত্রে আমরাও কিছুটা হলেও ইমিশন কমাতে পারবো। তো এইটুকু আমরা বুঝতে পারছি। জি, বুঝতে পারছি এগুলো।
আচ্ছা, এখন যদি আমরা এতক্ষণ যেটুকু জানলাম বা বুঝতে পারলাম, সেক্ষেত্রে আমরা যদি এখন থেকেই বা আমাদের যদি এই রুলস গুলো ফলো করি, তাহলে আমরা অবশ্যই কার্বন ফুটপ্রিন্ট কমাতে পারবো। সেক্ষেত্রে আমাদের যে বাসা বাড়িতে আছে, বাসা বাড়িতে যে আমাদের যে সুইচ বলেন, যে ডিভাইস গুলো ব্যবহার করি, যেগুলা বিদ্যুতের মাধ্যমে চলে, সেগুলা যদি আমরা উন্নত মানের বা লাইট ফ্যান অকারণে জ্বালাই না রাখি, বা এগুলো যদি আমরা ফলো করি, সেক্ষেত্রে আমরা কার্বন ফুটপ্রিন্ট কমাতে পারবো। এরপর অযথা পানি অপচয় করা যাবে না, বা পানি অপচয় যদি আমরা রোধ করতে পারি, সেক্ষেত্রেও আমাদের কার্বন ফুটপ্রিন্ট কমে আসবে। এরপর হলো যে আমরা যদি কোনো জায়গায় যাতায়াত বা ট্রান্সপোর্টেশনের কথা চিন্তা করি, সেক্ষেত্রে আমরা অবশ্যই যদি সবসময় বা কাছাকাছি দূরত্বে কোনো জায়গায় যাওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা হেঁটে যাওয়ার ট্রাই করব, এবং সাইকেল এইগুলো ধরনের যেগুলোতে জ্বালানি লাগে না, এই ধরনের জিনিসগুলো ইউজ করবো, তাহলে আমাদের কার্বনের পরিমাণ কমে যাবে। আর এখন অনেক যে বিকেল বা ট্রান্সপোর্টেশন আছে, যেগুলা সোলারের মাধ্যমে চলে, বা এগুলা আমরা ইউজ করার ট্রাই করবো। এরপর হলো যে আমাদের ওয়েস্ট গুলাই যে তৈরি হয়, যেমন আমরা অতিরিক্ত যে ফুড গুলো আমরা ওয়েস্ট করি, এগুলো করা যাবে না। এবং আমাদের যে রিসাইকেল করার মতো যে ওয়েস্ট গুলো থাকে, সেগুলো আমরা পুনরায় ব্যবহারের ট্রাই করব, এবং এটা থেকে নতুন পণ্য তৈরি করে ব্যবহারের ট্রাই করব। এবং আমাদের গ্রিন হাউস গ্যাস কমানোর ক্ষেত্রে সব থেকে কার্যকরী উপকার হতে পারে যে গাছ লাগানো। অর্থাৎ আমরা যদি পর্যাপ্ত পরিমাণ গাছ লাগাইতে পারি, সেক্ষেত্রে আমাদের অনেক গ্রিন হাউস গ্যাস কমে যাবে, বা কার্বন ডাই অক্সাইড পরিমাণ কমে আসবে। তো আজকে এইটুক যতটুকু পড়ানো হলো বা আমরা জানলাম, কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যালো? হ্যালো? শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। তো আজকের আমাদের এই সেশনের যে যতটুকু শিখলাম বা জানলাম, আহ তো এর একটু পুনরায় আলোচনা করি। যে আমরা জানতে পারলাম যে আমাদের যে সোর্স গুলো আছে, যে এনার্জি ট্রান্সপোর্ট যেগুলো আছে, এগুলা ওয়েস্ট কিভাবে তৈরি হচ্ছে, বা এগুলা কিভাবে গ্রিন হাউস গ্যাস ইম্প্যাক্ট করছে বা আমাদের পৃথিবীতে, এগুলো সম্পর্কে জানতে পারলাম। কার্বন ইমিশনের ফলে যে এনভায়রনমেন্টাল এবং সোশ্যাল যে ইম্প্যাক্ট গুলো হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ, ইকোনমি, এগুলা সম্পর্কেও জানতে পারলাম। এরপর হলো যে কিভাবে আমরা কার্বন ফুটপ্রিন্ট কমাবো, এবং আহ, যে কমানোর যে বেনিফিট বা আমাদের লাভগুলো কি কি, বা কি কি প্রক্রিয়া আছে, এগুলো সম্পর্কে জানতে হবে। এরপর আমাদের যে কার্বন ফুটপ্রিন্ট কমানোর ক্ষেত্রে গভর্নমেন্ট বা যে প্রতিষ্ঠানগুলো আছে, বা আমরা নিজেরাও কিভাবে আমরা এগুলাতে মানে কমানোর ক্ষেত্রে কিভাবে আমরা নিজেরাই জড়িত থাকতে পারি, বা আমরা কিভাবে কমাতে পারি, সে সম্পর্কে জানতে পারলাম। এরপর আমাদের যে ডেইলি লাইফের যে প্র্যাকটিস গুলা, যেমন সাস্টেনেবল প্র্যাকটিস, বা আমাদের যে ওয়েস্ট গুলো আছে, পানি আছে, ইলেকট্রিসিটি আছে, অযথা চালায় রাখবো না, এই সম্পর্কে যদি আমরা একটু সচেতন হই, তাহলে সেক্ষেত্রে আমরা কার্বন ফুটপ্রিন্টটা কমে নিয়ে আসতে পারবো। তো আপনাদের কারো কি কোনো কোশ্চেন আছে, বা কোনো কিছু জানার আছে, বা শেয়ার করার থাকলে বলতে পারেন।
হ্যালো। না স্যার, কোনো কিছু জানার নাই, অনেক সুন্দর করে স্যার আপনি বলেছেন, আপনার অনেক অনেক ধন্যবাদ স্যার। তাহলে সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।